আসসালামু আলাইকুম। সুখনগর কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাস থেকে আমি রক্সনা খানম, প্রভাষক, সুখনগর কলেজ ইন্ডিয়া খুলনা, তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। বাড়িতে থেকে অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। গত ক্লাসে আমি তোমাদেরকে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র বিপাক বস্ত্র পরিচ্ছদ থেকে আলোচনা করছিলাম। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র। এই ঐতিহ্যবাহী বস্ত্র থেকে তোমাদেরকে মণিপুরি তাঁত, তারপরে জামদানি, টাঙ্গাইল তাঁত, এইসব নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজশাহী সিল্ক, বেনারসি, খদ্দর। আজকের এই আলোচনা থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকের শিক্ষণফল কি আমরা দেখি। আজকের শিক্ষণফল হচ্ছে রাজশাহী সিল্ক, বেনারসি, খদ্দর ইত্যাদি কাপড়ের ঐতিহাসিক পটভূমি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। ঐতিহ্যবাহী বস্ত্রগুলোর বৈশিষ্ট্য জেনে ব্যবহারে উদ্বুদ্ধ হবে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্ক মানে সিল্কের তন্তুর রানী বলা হয়। সৌন্দর্য আভিজাত্যের জন্য সিল্কের তন্তুর রানী বলা হয়। সিল্কের জন্ম হচ্ছে চীন দেশে। এই সিল্কের জন্ম নিয়ে একটা গল্প আছে, যে চীনা রাজকন্যা একদিন বাগানে বসে চা খাচ্ছিল। এমন সময় একটা কোকুন তার কাপের ভিতরে পড়ে এবং সে তখন এই কোকুনটা তোলার চেষ্টা করে এবং ওই সময় আঙুলে তার তন্তু পেঁচিয়ে যায়। এই আবিষ্কার চীনারা অনেক দিন গোপন রেখেছিল। পরে মুঘল আমল থেকে রাজশাহীতে রেশম চাষ শুরু হয় এবং সিল্ক কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসেবে। প্রায় ৪,৪০০ বছর আগে খ্রিস্টপূর্ব ২৪০০ সালের সর্বপ্রথম চীনে রেশম সিল্কের উদ্ভব ঘটেছিল। পরবর্তী সময় চীন দেশের বাহিরে কি করে রেশমের গুটি পোকা ছড়িয়ে পড়ে তা নিয়েও চমকপ্রদ একটা গল্প প্রচলিত আছে। কথিত আছে, চতুর্দশ শতাব্দীতে যখন সারা বিশ্বে শৌখিন বাণিজ্যের সাড়া জাগিয়েছে মসলিন, হাতির দাঁত ইত্যাদি কতিপয় ভারতীয় সামগ্রী, তখন বাজারে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এই চীনের রেশমি কাপড়। তখন এক বাঙালি নাবিক রেশম কাঁচামালের প্রকরণ পদ্ধতি, মানে রেশমের এই যে উপকরণ পদ্ধতি উদ্ধারের জন্য সুদূর চীনে গিয়ে রাজবাড়ির এক মেয়ের সাথে গোপনে বন্ধুত্ব করে। সেই মেয়েরই সাহায্যে গুটি পোকার দ্বারা রেশম সুতা তৈরির পদ্ধতি আবিষ্কার করে এবং গুটি পোকা সহ মেয়েটিকে সঙ্গে নিয়ে এসে ভারতবর্ষের উক্ত নাবিক রেশম চাষের প্রসার ঘটায়। রেশম সিল্ক শাড়ি। এই গুটি পোকা থেকে কিভাবে রেশম সুতা সংগ্রহ করা হয় তার একটা ভিডিও চিত্র আমরা দেখি। পাখা নাড়লেও উড়তে পারে না ওরা। কেউ বলে পলু পোকা, আবার কেউ বা রেশম পোকা। প্রাণীবিদরা বলে বম্বিক্স মৌরি। রেশম সুতা বোনা দারুণ কারিগর এই পোকা। প্রজনন শেষে দীর্ঘ সময় ধরে ডিম পাড়ে স্ত্রী মথগুলো। ডিমের সঞ্চয় ফুরিয়ে এলে জীবনের পালাও সার্থক হয় ওদের। ডিম ফুটে এক সময় জন্ম নেয় লার্ভা। লার্ভাগুলো বেড়ে ওঠে তোঁত গাছের পাতা খেয়ে। তোঁত পাতা লার্ভার শরীরে যোগায় কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট এবং ভিটামিন। লার্ভার দেহ গড়ে ওঠে দুটি রেশম গ্রন্থি। বসন নামে রেশম চাষিরা পরিপক্ক লার্ভাগুলোকে একসময় স্থাপন করে চন্দ্রকি নামে বাঁশের ছাঁচে।
রেশম গ্রন্থি থেকে সূক্ষ্ম তন্তু ছড়িয়ে প্রতিটি লার্ভা ধীরে ধীরে ঘিরে ফেলে নিজের চারপাশে। লার্ভা পর্বে ইতি ঘটে কোকুন নামের মোটিভে শুরু হয় রেশম পোকার ডিম্বা পর্ব। রেশম সুতা জড়ানো এই কোকুনকে কেউ বলে চঙ্ক, আবার কেউ বলে বিজন কুটি। রেশম কুটির সুতাকে বলা হয় ফাইনেস্ট অ্যানিমাল ফাইবার। সূক্ষ্ম এই সুতায় কোথাও ছেঁড়া বা জোড়া নেই। পর্বে কোকুন থেকে রেশম সুতা আহরণ করা হয় বাণিজ্যিকভাবে। পানিতে ভিজিয়ে সেদ্ধ করা হয় চুলায়। মারা যায় কুটির ভেতরকার পোকা, পাকা হয় সুতার রং ও স্থায়িত্ব। সব শেষে আধা যান্ত্রিক প্রক্রিয়ায় কুটির সুতা জড়ানো হয় ববিনে। বলু নামের পোকা যুগ যুগ ধরে এভাবে জুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী রেশম সুতা। তাহলে আমরা দেখলাম এতক্ষণ কিভাবে গুটি পোকা থেকে রেশম সুতা সংগ্রহ করা হয়। বুনন প্রক্রিয়া। গুটি পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। গরমের সময় এই রেশম পোকা ডিম পাড়ে এবং ডিমগুলো বসন্তের প্রথম দিকে কিভাবে ফেটে যায় তোমরা তো ভিডিওতে দেখলে। পোকা বের হয়ে আসে, পোকাগুলো দুধ গাছে পাতা খেয়ে বড় হয়, বড় হওয়ার পর পোকাগুলো মুখ দিয়ে লালা বের হয়। পোকাগুলো কোকুন নামে আবরণের মধ্যে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেলে। কোকুনের ভিতর পোকাগুলো মতে পরিণত হয়। এই অবস্থায় কিছু মত কোকুন কেটে বের হতে দেওয়া হয়, কারণ বংশ বিস্তারের জন্য। যদি সব মদগুলোই মেরে ফেলা হয় তাহলে তো ওখানেই শেষ হয়ে যাবে, আর বংশ আর বৃদ্ধি পাবে না। এজন্য কিছু বংশ বিস্তারের জন্য কিছু মদ রেখে দেওয়া হয়। বাকিগুলো গরম পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়। গরম পানিতে সিদ্ধ করার পর কোকুন থেকে আঠা জাতীয় সেরেসিন করা হয়, যেহেতু হচ্ছে পোকার মুখের লালা থেকে এটা তৈরি হয়। এই জন্য এই আঠা জাতীয় সেরেসিন দূর করা হয় এবং বেরিয়ে আসে রেশম তন্তু। গুটি পোকা থেকে রিলিং মেশিনের সাহায্যে সুতা উৎপাদন করা হয়। এই সুতা আরো প্রক্রিয়াজাত করে চলে যায় কারখানা। সেখানে শ্রমিকরা বিভিন্ন ডিজাইন মাফিক সুতা বসিয়ে তৈরি করেন শাড়ি সহ রং বেরঙের সিল্কের পোশাক। এর বৈশিষ্ট্য: রাজশাহী সিল্কের স্থায়িত্ব, মসৃণতা ও কোমল সৌন্দর্যের জন্য সবাই কাছে বিশেষভাবে সমর্থিত। সবাই খুব পছন্দ করে। এর বৈশিষ্ট্য হলো খাঁটি রেশমের তৈরি সিল্ক সব ঋতুতেই পরা যায়, খুব আরামদায়ক। সিল্ক কুঁচকায় না, ইস্ত্রি করলে উজ্জ্বলতা বৃদ্ধি পায়, আরো বেশি চাকচিক্য হয় ইস্ত্রি করলে। বেশি রোদে দিলে রং জ্বলে যায়। ব্যবহার: বর্তমানে রাজশাহী সিল্ক আমাদের দেশে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। বাঙালি মেয়েরা শাড়ি হিসেবে ব্যবহার করে, সালোয়ার কামিজ, ছেলেদের শার্ট, পাঞ্জাবি হিসাবেও সমাদৃত। তাহলে আমরা এতক্ষণ রাজশাহী সিল্ক দেখলাম, ভিডিও দেখলাম, জানলাম এর বৈশিষ্ট্য, ব্যবহার। এরপরে আসি আমরা পরের বেনারসি। বেনারসিটা সপ্তদশ শতাব্দীতে বেনারসি শাড়ির উৎপত্তি হয় ভারতের উত্তরপ্রদেশের অন্যতম প্রাচীন নগরী বেনারস এবং এর প্রসারও ঘটে ভারতে। ভারতেই উৎপত্তি এবং এর প্রসারও ঘটে ভারতে। 1947 সালে দেশভাগের পর কিছু বেনারসি তাঁতি সম্প্রদায় এদেশে এসে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসতি স্থাপন করে এবং স্বাধীনতার পর এসব তাঁতিরা মিরপুর 10, 10.5, 11 নম্বর এলাকায় বসতি স্থাপন করে। সেখান থেকেই এদেশে বেনারসি শাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। বেনারসি শাড়ি উৎপাদনের জন্য সমস্ত কাঁচামাল চীন, থাইল্যান্ড, ভারত থেকে আমদানি করতে হয়, মানে এর যে সুতা, তারপরে জরি, এসব। রাজশাহী সিল্ক সুতা দিয়েও এই শাড়ি বোনা হয়। বেনারসি শাড়ি বুননের জন্য গর্থতাঁত আর নকশা তোলার জন্য জ্যাকর্ড মেশিন ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি গর্থতাঁত কেমন শিক্ষার্থীরা। এটা হচ্ছে গর্থতাঁত। আর নকশা তোলার জন্য মেশিন ব্যবহার করে সে জ্যাকর্ড মেশিন, সে জ্যাকার্ড মেশিনে এই এতে টানা ও পড়নে রেশমি সুতা বুটির জন্য জরি ব্যবহার করা। এই তাঁতে এই যে টানা লম্বালম্বি ভাবে যে সুতাটা, সেটা হলো টানা সুতা,
সুতার আড়াআড়ি ভাবে যে সুতাটা সেটা হলো পরের সুতা, এবং বুটির জন্য জরি ব্যবহার করা নকশার জন্য। বেনারসি শাড়ির পরিবর্তিত নাম হচ্ছে কাতান। এই শাড়ির নকশা দুজনে মিলে সম্পন্ন, মানে দুজন কারিগর দুজন মিলে করে। মিরপুরে কাতান শাড়িতে সুতা অবস্থায় রং প্রয়োগ করা হয়। এ শাড়ির রং বৈচিত্র্য, উজ্জ্বলতা ফ্যাশন সচেতনদের আকৃষ্ট করে এবং এর গুণ খুব ঘন ও মিহি হয় বলে ব্যবহারে বেশ আরামদায়ক। মানে এর বুননটা খুব ঘন এবং খুব মিহি, খুব সফট, এই জন্য ব্যবহারে আরামদায়ক। এর জমিন উজ্জ্বল ও মসৃণ, তবে জরির কারুকার্য থাকার ফলে কিছুটা খসখসি হয়। এই যে বেনারসি শাড়ি আমরা দেখি, এই যে জরির কাজ করার জন্য বেশ খসখসি হয়। এ শাড়ির অনেকটা টেকসই ও মজবুত হয়। নকশা ও জমিন ভেদে এ শাড়ি বিভিন্ন নামকরণ হয়, যেমন স্বর্ণ কাতান, সামন্ত কাতান, আনারকলি কাতান, পলভার কাতান ইত্যাদি। বর্তমানে আমাদের দেশে বহুল প্রচলিত বেনারসি হচ্ছে এবং তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে কাতান শাড়ি। বিভিন্ন রকম সামন্দা কাতান, তারপরে আনারকলি কাতান, স্বর্ণ কাতান। এরপরে আসছে খদ্দর। খদ্দর কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্প। গর্ত বা খাদ থেকে উৎপন্ন হয় বলে একে খাদি বা খদ্দর কাপড় বলা হয়। এই যে আমরা তাঁত দেখি, এই যে গর্ত তাঁত। খদ্দর শব্দটি এসেছে গুজরাটি শব্দ থেকে। তৎকালীন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে শুরু হওয়ার পর 1920 সালে মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলনের অংশ হিসেবে বিদেশি কাপড় বর্জন করে দেশি তুলায় চরকায় কাটা সুতা দিয়ে তাঁতে তৈরি কাপড় ব্যবহারের আহ্বান জানায়। এবার আমরা চরকাটা দেখি, এটা হচ্ছে চরকা। এই যখন হচ্ছে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তখন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলন ডাক দেয়। তখন আন্দোলনের অংশ হিসেবে বিদেশি বা বাইরের কাপড় বর্জন করে দেশি চরকায় তাতে চরকা কাটা সুতা দিয়ে কাপড়, যে কাপড় তৈরি হয় সেই কাপড় ব্যবহারে আহ্বান দেয়। সেই কাপড়টা হচ্ছে খদ্দর কাপড়। 1921 সালে নিখিল ভারত তন্তু সমবায় সমিতির একটি শাখা প্রতিষ্ঠিত হয় কুমিল্লা শহরে। সে সময় খদ্দর কাপড়ের ব্যবহার বেড়ে যায়, ফলে মুসলমানরাও তাঁত শিল্পে ব্যাপকভাবে প্রবেশ করে। এর আগে এ কাজে নিযুক্ত ছিল হিন্দুনাথ এবং যোগী সম্প্রদায়ের লোকেরা। ফ্যাশন সৃষ্টিতে খদ্দর বস্ত্রের ভূমিকা অনন্য। খদ্দর কাপড় সস্তা, সহজলভ্য। খদ্দর কাপড়ের দাম কম এবং সহজে পাওয়া যায়। পাতলা মোটা উভয় ধরনের কাপড় পাওয়া যায়। খদ্দর কাপড় আরামদায়ক, ব্যবহার করতে খুব আরাম। শীত গ্রীষ্ম উভয় ঋতুতে ব্যবহার করা যায়। কুমিল্লার খদ্দরের উপর বাটিক ও ব্লক প্রিন্ট করে নানা ধরনের পোশাক লিখে ব্যবহৃত হয়। অন্যান্য বস্ত্র তৈরি হয়ে আসছে বহুদিন। বহুমুখী কাজে ব্যবহার করা যায়, যেমন পাঞ্জাবি, সালোয়ার কামিজ, পটুয়ার শার্ট, বেড কভার, বেডশিট, পর্দার কাপড়, সোফার কাপড়, শীতকালে ব্যবহারের জন্য পুরুষ মহিলাদের প্রভৃতি খদ্দর কাপড়ের শার্ট আমরা দেখি। শার্ট পুরুষ মহিলাদের ব্যবহৃত শার্ট। তারপর হচ্ছে খদ্দরের পাঞ্জাবি, এটা হচ্ছে খদ্দরের জামা। এগুলো আমরা খদ্দর কাপড়ে ব্যবহার করি। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে